নমস্কার। কথামালার এই অধিবেশনে আপনাদের স্বাগত। আমরা একটা আলোচনায় যাচ্ছি, খানিকটা সমাপতন বলবো না আয়রনি বলবো জানি না। আলোচনার বিষয়টা হচ্ছে অনেক বিফল গল্প আদৃত হয় আঞ্চলিক ভাষা এবং গ্রাম্য পরিবেশের বর্ণনায়। প্রসঙ্গক্রমে মনে পড়ছে আমাদের কালিকা প্রসাদ ভট্টাচার্য, তিনি মারা গিয়েছেন, উনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের খুব জনপ্রিয় একটা গান আমরা শুনি যে ওই হেলিয়া দুলিয়া পড়ে নাগকেশরের ফুল। তো উনি বলেছিলেন আপনারা কখনো ভেবেছেন যে নাগকেশরের ফুল তো ধপ করে পড়ে যাওয়ার কথা, সে হেলিয়া দুলিয়া পড়বে কী করে? হেলিয়া দুলিয়া পড়ার তো কথা নয়, কখনো ভাবিনি। তো এরপরে উনি গানের যে সঠিক ভাষ্য সেটা বলেছিলেন, ওখানে ছিল হচ্ছে যে পরেন ভালো সুন্দর, রাঁধেন ভালো সুন্দরিয়ে পরেন ভালো নেত, অর্থাৎ বস্ত্র, হেলিয়া দুলিয়া পড়ে সন্ধিজালির বেত। এই সন্ধিজালির বেতটা ছিল ওখানে স্থানিক পরিচিতি বহন করছিল ওই গানটার সঙ্গে, যেটা কিনা এখানে আমাদের কলকাতার নাগরিক মহল হয়তো ওই সন্ধিজালির বেতের সাথে পরিচিত নয় বলে ওই শব্দবন্ধটাকে বদলে ফেলা হয়েছিল। ফলত সেই গানটার কোথাও একটা অপমৃত্যু হয়েছেই বলা যায় আর কি। আজকে সৈকতদার কথা শুনতে শুনতে সেটা মনে পড়ছিল। কিন্তু এরকম আমরা দেখি যে একটা বানিয়ে তোলা ভাষা কিন্তু আছে, বলে এই রকম বললে একটা গ্রামীণ ভাষা হবে, একটু খেলুম গেলুম ইত্যাদি এইরকম একটু বাঁকিয়ে চুরিয়ে দিলে সেটা বোধহয় গ্রামীণ ভাষা হবে। এবং সেই একটা ধরন কখনো টেলিভিশন মিডিয়ায় দেখি এবং তার প্রভাব কখনো কখনো সাহিত্যে গল্প যে ছাপা হয় সেগুলোতেও দেখি। সুতরাং সেই জায়গা থেকেই আমাদের এই আলোচনার অবকাশ বা পরিসর তৈরি হয়েছে। আমি আইভি চট্টোপাধ্যায়ের থেকে শুনবো এই যে কৃত্রিমতার কথা চলে এলো, যে একটা ওতপ্রোতভাবে সেই জায়গাটাকে না চিনেও হয়তো বানিয়ে লেখার চেষ্টা করা হচ্ছে, এটার মানে আপনি বলুন আপনার কথা, তার সঙ্গে এটাও একটু আমি জানতে চাই যে এটার মোকাবিলা বা প্রতিরোধ কিভাবে সম্ভব। নমস্কার। স্টেজে যারা আছেন আর সামনে যে গুণীজনেরা আছেন সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি কথামালাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে বলার যোগ্য মনে করেছেন। আমি কথামালা এবং ভাষা ও ভবিষ্যৎকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার আজকের বিষয়, অনেক বিফল গল্প আদৃত হয় আঞ্চলিক ভাষা ও গ্রাম্য সমাজের বর্ণনায়। বিষয়টাকে আমি দুটো ভাগ করছি, এক হচ্ছে বিফল গল্প আর দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক ভাষা ও গ্রাম্য পরিবেশ। যখন বিষয়ে আঞ্চলিক ভাষা ও গ্রাম্য পরিবেশ বলে দেওয়া হয়েছে, তার মানে এটা একটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে গ্রামীণ যে আঞ্চলিক ভাষা সেটা নিয়েই আজকের বিষয়। আমি প্রথম যখন বিষয়টা দেখলাম, আমি গ্রাম্য পরিবেশ কথাটা মিস করে গেছিলাম। তখন আমার এটা মনে হয়েছিল যে এই সাবজেক্টটা তো খুব বড় একটা বিষয়, কারণ শুধু ভারতবর্ষেই যদি দেখি, পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বলছে আমাদের 780টা ভাষা আছে, তার মধ্যে 220টা ভাষা, তার মধ্যে না তার আগে 220টা ভাষা গত 50 বছরে বিলুপ্ত হয়েছে, আর আগামী 50 বছরে আরও 150টা ভাষা বিলুপ্ত হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আঞ্চলিক ভাষা, আমাদের আলোচনাটা বাংলা গল্প, বাংলার আঞ্চলিক ভাষাতেই আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। তো হিন্দিতে একটা খুব প্রচলিত প্রবাদ আছে, কোস কোস পর বদলে পানি, 4 কোস পর বাণী। মানে অঞ্চল ভেদে প্রতি 4 ক্রোশে ভাষাটা বদলে যায়। একই শব্দ হয়তো এক জায়গায় তার একটা মানে, অন্য জায়গায় অর্থটা হয়তো তাই আছে কিন্তু ব্যবহারটা অন্য আঙ্গিকে হচ্ছে। এইভাবে ভাষাটা, আঞ্চলিক ভাষাটা বদলে গেছে। তো আঞ্চলিক ভাষা গ্রাম্য পরিবেশ যখন বলা হচ্ছে, তার মানে গ্রামীণ আঞ্চলিক ভাষায় লেখা গল্প। গ্রামীণ আঞ্চলিক ভাষায় লেখা ইদানিংকালে খুব বেশি প্রচার হচ্ছে, কারণ আঞ্চলিক ভাষায় লেখাগুলো আজকাল ইংরেজিতে অনুবাদ বেড়ে গেছে। সম্প্রতি বানু মুস্তাকের হার্ট ল্যাম্প
কন্নড় ভাষায় আঞ্চলিক ভাষা নিয়ে লেখা ছোট গল্প সংগ্রহ, যেটা আমরা সবাই খুব মন দিয়ে পড়েছি। সেই লেখাটা পড়তে গিয়ে, অনুবাদে পড়তে গিয়ে যেটা লিখেছি যে আঞ্চলিক ভাষাতেও কিন্তু অনেক মিশ্রণ করা হয়েছে। আর শুধু ভাষার বর্ণনাতে বইটা লোকের যে খুব মনে লেগেছে, বুকের মধ্যে লেগে আছে তা নয়, তার সঙ্গে আছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, তার সঙ্গে রয়েছে ওখানকার মুসলমান মেয়েদের যে ধর্মীয় সংস্কার বা সামাজিক চাপে থাকার যে যন্ত্রণা, সেই সমস্তগুলো বেরিয়ে আসার জন্যেই এই আঞ্চলিক ভাষার গল্পগ্রন্থটা আমাদের এত ভালো লেগেছে। আঞ্চলিক ভাষায় লেখার এইটা হচ্ছে আসল কথা, যে আঞ্চলিক ভাষায় যে কোনো অঞ্চলের বিস্তারিত একটা ছবি আমরা পাই, একটা দৃশ্যকল্প। এবার এখান থেকে আমি একটু বিফল গল্পের জায়গাটায় আসছি। বিফল গল্প কোনটা? আমাদের চারদিকে গল্প, ডান দিকে, বাঁ দিকে, সামনে, পেছনে, মাথার ওপর, এমনকি পায়ের নিচেও গল্প পড়ে আছে। কুড়িয়ে নেওয়ার অপেক্ষা, কুড়িয়ে নিতে পারলে, কুড়িয়ে নিতে জানলে গল্প লেখা হয়। কিন্তু সব গল্প তো গল্প বলা হচ্ছে না, বিফল গল্পের তকমাও দেওয়া হচ্ছে। বিফল গল্প কোনটা আর সফল গল্প কোনটা? সফল গল্প কোনটা? যখন একটা গল্প পাঠকের বাস্তবসম্মত লাগছে বা পাঠকের পছন্দ হচ্ছে, পাঠকের মনে হচ্ছে যে হ্যাঁ, এই আখ্যানটা আমাকে কোথাও স্পর্শ করলো। এবার আখ্যান স্পর্শ করার ব্যাপারেও একটুখানি দ্বিধা থাকছে, কারণ গল্প বলার শুরু তো আজ নয়, আগে মানুষ মুখে গল্প বলতো। একজন গল্পকার যখন কথক হিসেবে তার গল্প বলার স্টাইল একরকম, কিন্তু যখন তিনি লিখছেন এবং লেখা প্রকাশ করছেন, তখন তার লেখার জায়গাটা অনেকটা বিস্তৃতও হচ্ছে আর লেখার স্টাইলও অনেক বদলাচ্ছে। তো আঞ্চলিক ভাষায় একজন কথক যখন গল্প বলবেন আর আঞ্চলিক ভাষায় একজন লেখক যখন বলবেন, দুটো গল্পের মধ্যে বিফল আর সফল আলাদা করা কিন্তু মুশকিল। কেন? কথকের গল্পটা সেটাও কিন্তু গল্প, সেটা সফল গল্প, কিন্তু লিখতে গেলে আমরা হয়তো তার সঙ্গে আরও অনেক কিছু খুঁজব। যেমন রবীন্দ্রনাথের ছোট গল্প, আমরা ছোট গল্প রবীন্দ্রনাথের গল্প থেকেই বাংলা ছোট গল্পর হাত ধরেছি, আমরা শিখেছি। ওনার ছোট গল্পে ছোট ছোট আশা, ছোট দুঃখ, ছোট কথা, এই সমস্ত নিয়ে গল্প লিখেছেন। আবার উনি এমনও লিখেছেন যেটার আখ্যান বিশাল বড়, যেটার একটা প্রেক্ষাপট বিশাল বড়, কিন্তু সব ক্ষেত্রেই ব্যাপারটা এরকম যে সেটা একজন পাঠক তার সঙ্গে বাস্তবসম্মত একটা মিল খুঁজে পাচ্ছেন। গল্পটা তখনই গল্প হয়ে উঠছে যখন পাঠক সেটা গল্প হিসেবে স্বীকার করছেন। এবার প্রশ্ন, পাঠককে একটা গল্প পড়ছে, সে ইংরেজি মাধ্যমে পড়া কোনো কিশোরী কিংবা একজন মধ্যবিত্ত গৃহবধূ যিনি বাইরে বেরোন না, কিংবা একজন কর্পোরেট চাকুরে, কিংবা একজন বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র বা ছাত্রী। তো একই গল্প পাঠভেদে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছয়। যেমন আমি বলছি, এই মুহূর্তে মনে পড়ছে মার্কেজের একটা গল্প, দ্য ভেরি ওল্ড ম্যান উইথ এনর্মাস উইংস। এই গল্পটাতে কোনো সংলাপ নেই, এই গল্পটা খানিকটা জাদু বাস্তব গল্পই বলা যায়, কিন্তু এই গল্পটা বহুল প্রচারিত এবং জনপ্রিয়। এই গল্পে একজন দেবদূত একটা দুর্ঘটনায় পড়ছে, সেই দুর্ঘটনায় পড়ার পরে দেবদূত যে আচরণগুলো করছে সেগুলো কিন্তু আমরা সবাই রিলেট করতে পারছি। এই যে রিলেট করার ব্যাপারটা, এটা যে কোনো গল্পে থাকতে হবে, তবেই সেটা সফল গল্প হবে, আমার এরকম মনে হয়। আঞ্চলিক গল্প লেখার ক্ষেত্রে
আমরা বেশিরভাগ সময় যেটা দেখি যে যেটা এই বিষয়েও আছে, আঞ্চলিক গল্প এবং গ্রাম্য পরিবেশের বর্ণনা। কিন্তু আঞ্চলিক শব্দ এবং গ্রাম্য পরিবেশের বর্ণনা, আঞ্চলিক শব্দ এবং গ্রাম্য পরিবেশের বর্ণনাতেই কি একটা গল্প সম্পূর্ণ হয়? যেটা উনি আমাকে প্রশ্ন করেছেন, যার সেই অভিজ্ঞতাটা নেই, শহরে মানুষ, সে একটা আঞ্চলিক গল্প যখন লিখবে তখন সেটা সফল সার্থক গল্প হিসেবে তাকে প্রেজেন্ট করার আগে কি করতে হবে? আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কোনো গোঁজামিল দিলে চলবে না। যে অঞ্চলের গল্প লেখা হচ্ছে, যে অঞ্চলকে নিয়ে লেখা হচ্ছে, সেটা সম্বন্ধে আগ্রহ থাকতে হবে, সেটা সম্বন্ধে জানতে হবে, সেটা সম্বন্ধে সঠিকভাবে নিজের মনে আগে যে বুঝতে হবে যে আমি কি লিখব আর কি লিখব না। আর শুধু শব্দ আর গ্রাম্য পরিবেশ নয়, যে এলাকা নিয়ে লিখছি সেখানকার লোকজ সংস্কৃতি, সেখানকার কিছু যদি সংস্কার থাকে, সেখানকার কোনো উৎসব থাকলো, সেইগুলোকে ছুঁতে হবে। না ছুলে সেই গল্পটা পৌঁছবে না কোথাও। আমার এরকম মনে হয়। মানে আমি বলতে চাইছি যে গল্পে সব থাকবে, অথচ একটা পরিমিতিবোধ থাকতে হবে। যেমন আমরা যখন রান্নাও করি, পরিমিতিবোধ না থাকলে সেটা সুস্বাদু হয় না। লেখার ক্ষেত্রেও তাই। আমি সব কিছু ভরে দিলাম, আঞ্চলিক শব্দ অনেক দিলাম, অনেক সংলাপ দিলাম, পরিবেশের বর্ণনা দিলাম, তবুও সেটা গল্প নাও হতে পারে যদি না আমার একটা পরিমিতিবোধ থাকে। মানে আমি বলতে চাইছি, যেমন মোপাসা যেটাকে বলেছিলেন ইলিউশন অফ রিয়েলিটি, মানে গল্পটা একটা মায়া ছড়িয়ে দেবে। আঞ্চলিক শব্দে এমনি দেশজ টান, বড্ড মায়া, প্রাণের স্পর্শ, জলের স্পর্শ, সেই গল্পে যদি মায়া না ছড়াতে পারে তাহলে সেই গল্পটা বিফল হতে বাধ্য। আমার বক্তব্য এখানেই শেষ করছি এই বলে যে আমার মতে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সব কিছুই থাক, সব কিছুই পরিমিতভাবে থাক, কিন্তু সেই সঙ্গে থাকবে একটা শিল্পবোধের ব্যঞ্জনা, যেটাতে পাঠকের মন আলোড়িত হবে, তবেই সেটি একটি সফল গল্প হতে পারে। নমস্কার। ধন্যবাদ দিদিকে। অনেকগুলো কথা উনি বললেন এবং তার সঙ্গে অবধারিতভাবে উঠে এলো পাঠকের প্রসঙ্গ, পাঠকের পছন্দ অপছন্দ, পাঠক চলে এলো আমাদের আলোচনায়। এই যে যদি আমি ধরেই নিই যে কৃত্রিমভাবে তৈরি করা কোনো সাহিত্য গ্রাম্য পরিবেশ বা আঞ্চলিক ভাষার বর্ণনা দিয়ে কেউ পুশ করছে সেই গল্পগুলোকে, কোনো একটি অদৃশ্য শক্তি যদি থেকেও থাকে যে এই গল্পগুলোকে পুশ করছে বা আদৃত করে তোলার চেষ্টা করা হচ্ছে, তাহলে কি আমাদের এটাও বুঝতে হবে যে পাঠকের অভিজ্ঞতা বা পাঠকের পরিধিও কোথাও সংকুচিত হচ্ছে, যার জন্য এই গল্পগুলোকে পুশ করলে বা আদৃত করার চেষ্টা করলে আদৃত করা হচ্ছে? আমার পরে শুনবো মুর্শিদার থেকে, মুর্শিদা নিজে গল্প লেখেন, সম্পাদনা করেন, সুতরাং এই দুটো জায়গা যদি মুর্শিদার থেকেও আমি একটু শুনতে চাই। আজকের বিষয়টা হলো, এর আগেও এক বক্তা বলেছেন, ওই আইভি বললেন যে দুটো অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রামীণ শব্দ বা গ্রামীণ লেখা, এবং আরেকটি হচ্ছে বিফল গল্প। আমার একটা কথা মনে হয়েছে যে সাহিত্যের যারা চর্চা করেন এবং যারা ভাষাবিদ, তারা একটা কথা বলেন যে যে ভাষাকে যত বেশি ঘষামাজা করা হবে, যত বেশি অন্য ভাষা বা অন্য শব্দ বা অন্য প্রতীক ব্যবহার করা হবে, সেই ভাষা তত বেশি এগিয়ে যাবে। আমরা শুনলাম একটু আগে কতগুলো ভাষা মৃত্যু হয়েছে, কিন্তু আমরা যারা লিখি, যারা সচরাচর যাদের লেখক বলা হচ্ছে বা খুব পরিচিত লেখক বা খুব নামকরা লেখক, তাদের লেখায় আমরা এই ধরনের শব্দাবলী বা এই ধরনের ঝুঁকিবহুল লেখা আমরা পাই না। একটু আগেও আমরা একটা আলোচনা শুনেছি, সেখানে পাঠকদের কথা এসছে, তারপর কি বলে ক্ষমতা না কি বলে ওটাকে, লেখকের যে দক্ষতা বা লেখকের যে উঠে আসা, এই ব্যাপারগুলো আলোচিত হয়েছে। আমার মনে হয় এই জায়গাটা
একটু পরিষ্কার করা দরকার যে আমরা যারা লেখালেখি করি, আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয়জন, তারা এই ব্যাপারগুলো কখনো ভাবেননি যে তার লেখা আদৃত হবে কি হবে না। যদি এরকম মনে হয় যে আদৃত হওয়ার জন্য আমি লিখছি, তাহলে তারা এই লেখা লিখতেন না। তারা, এর আগে আমরা শুনেছি যে যে পরিবেশে তারা বসবাস করেন, যে পরিবেশ তারা চেনেন, সেই পরিবেশ থেকে তারা লিখতে শুরু করেছেন। আমার নিজের দুর্বলতার কথা বলি, কেননা আমরা আগের সেশনে নিজের গল্পের দুর্বলতার কথা বলা হয়েছিল, তো আমি সেটা এখানে একটু বলে দিই। আমি যখন লিখতে শুরু করি তখন বানিয়ে বানিয়ে প্রেমের গল্প লেখার চেষ্টা করতাম। কয়েকটা ভালো জায়গায় ছাপাও হয়েছিল। আমার শ্রদ্ধেয় গুরু শ্যামলদা বললেন, শ্যামল গঙ্গোপাধ্যায়, যে তুই যে জায়গাটা জানিস না সেই জায়গায় তুই লিখছিস কেন, তুই তোর নিজের জায়গাটা লেখ, এটা আজীবন ভুলবো না। তো তার মানে হচ্ছে যে আমি যে জায়গাটাকে চিনি সেই জায়গায় লিখলাম, এবং দেখলাম যে একই পত্রিকা, একই লেখক, একই পাঠক সেই একদম মানে অচেনা শব্দ দিয়ে লেখা, সে লেখা গ্রহণ করা হলো, আদৃত হলো। তো এটা কোনো সমস্যার কথা নয় যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা গ্রামীণ ভাষা ব্যবহার করা চলবে না বা ব্যবহার করা হবে না। তবে হ্যাঁ, এই ঝোঁকটা কিন্তু মারাত্মক। মানে যে ঝোঁকটা, যেটার জন্য আমরা এই আলোচনাটা আয়োজন করেছি বোধহয়, যে আদৃত হচ্ছে না শুধু এই কারণেই, এই একটা ঝোঁক, এই একটা প্রবণতা আছে। সেই প্রবণতাটা আমাদের এনে দিয়েছে কিন্তু একটা মিডিয়া, যে মিডিয়াতে আমরা দেখছি যে একটু কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললেই সেটা সাঁওতালদের ভাষা হয়ে যায় বা গ্রামীণ ভাষা হয়ে যায় বা পুরুলিয়ার ভাষা হয়ে যায়। আমরা তো মিডিয়া দাস, ফলে মিডিয়া যা করবে আমরা তাই করি। তাই দেখা দেখি কিছু লেখক, উঠতি বলুন বা প্রাজ্ঞ বলুন বা মিডিয়ার যারা ধন্য, তারা কি করলেন, তারা সেই মতো লিখতে শুরু করলেন। তো ফলে আজকে সেই প্রশ্নটা সেখান থেকে শুরু হলো যে বিফল যে নির্মাণ, সেগুলো কি আদৃত হচ্ছে শুধু গ্রামীণ ভাষা বা এর জন্যে? না, ব্যাপারটা ওই রকম নয়। যারা এটা করছেন, যারা যে জায়গায় থাকেন সেই জায়গায় যদি আজকে লেখেন, আজকে তো আমরা পরিষ্কার বুঝলাম যে যিনি পুরস্কৃত হলেন আনসারউদ্দিন, তিনি এই জন্যই তো পুরস্কৃত হলেন যে তিনি যে জায়গায় থাকেন, যেভাবে বোঝেন, তার সাহিত্যের চেয়ে বড় কথা তার জীবনযাপন, জীবন ধারণ এবং যেভাবে তিনি কথাবার্তা বলেন, সেটা সাহিত্য হয়ে উঠছে। অর্থাৎ আমরা যে পরিবেশে থাকি, যে গ্রামে আমার জন্ম বা যে গ্রামে আমি কাটিয়েছি, সেই গ্রামকে যদি আমি না চিনি, তাহলে আমার লেখার যে শব্দ বা আমার লেখার যে ভাষা, সেগুলোকে বানানো মনে হবে এবং সেগুলো কখনো আদৃত হবে না। আর বিফল বলতে, গল্পের তো কোনো বিফলতা হয় না, গল্প হলো কিংবা হলো না। এখন আঞ্চলিক ভাষা নিয়ে বা গ্রামীণ ভাষা নিয়ে লিখলে সেটা গল্প হবে কি হবে না, সেটা তো পাঠক নির্ধারণ করবেন। এবং পাঠক, আমার মনে হয় যে ইদানিং এই যে গাদাগুচ্ছের লেখা হচ্ছে, যেগুলো পড়ার অযোগ্য, তার থেকে সরে এসছেন অনেক। পাঠকও তো বুদ্ধিমান, পাঠকও জানেন। ফলে আমাদের লেখাও নির্বাচিত হচ্ছে, আমাদের লেখাও পাঠক নিচ্ছেন। একটা ছোট্ট ব্যক্তিগত কথা বলি। এক অনুবাদকের কাছে আমার লেখার জমা দেওয়া হয়েছিল, যে তিনি চেয়েছিলেন যে অনুবাদ করবেন। দীর্ঘদিন পড়ে থাকার পর অনুবাদক বললেন যে আপনার গল্প অনুবাদ করা যায় না। তো এই ঝুঁকি আমরা কিন্তু নিয়েছি। আমরা যারা গ্রামের লেখালেখি করি, গ্রামীণ পরিবেশ নিয়ে লিখতে বাধ্য হই, লিখি অনেক কারণে, সেটা আজকে বিষয় নয়। তো আমার মনে হয় না যে এটা কোনো কথা। বিফল হব না আমরা, যদি না আমাদের সেই সততা না থাকে। সততা থাকলে আমরা কিন্তু বিফল হব না আমরা। এবং গ্রামীণ যারা লেখেন, এবং এই লেখক অনেক উঠে আসছেন, এটা খুব সুখের বিষয়। এবং সেই লেখাগুলো আদৃত হচ্ছে, সেগুলো বিফলে যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ, নমস্কার।
ধন্যবাদ মুর্শিদাকে। এবং হ্যাঁ, এই একটা প্রসঙ্গ বটে, অনুবাদ যে হলো না তাহলে কি হলো, সেই গল্প তো কোথাও আটকে গেল। বানু মুস্তাকের কথা আইভিদি বলেছিলেন, তো তার জায়গাগুলো তো আমরা চিনতে পারলাম, কিন্তু মুর্শিদার জায়গাগুলো তাহলে কন্নড় ভাষার যারা পাঠক তারা কি করে চিনতে পারবে, সেটা একটা প্রশ্ন তোলা থাকলো পরের কথামালার জন্য। তো যেটা মুর্শিদা বললেন যে আদৃত হওয়ার জন্য তো কেউ লিখছেন না, তিনি লিখছেন তার নিজের লেখা, আদৃত হলে হলো, না হলে না হলো, ঠিক কথা, সততার প্রসঙ্গ এলো, একদম কথা। কিন্তু আরেকটা সিস্টেমও বোধহয় আছে যেখানে আদৃত হওয়ার জন্যও লেখা হয় আর কি, লেখা তৈরি হয়, লেখা ছাপানো হয়, এবং তার পিছনে মিডিয়ার প্ররোচনা আছে। একটা বাজার নির্ভর যে সাহিত্য যেটা চলে, সে যেমন সব কিছুকেই আমাদের উপর চাপিয়ে দেয়, তার একটা চাপ কিন্তু আছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না, সেটা স্বীকার করি। এবং আমরা সেটা পড়ি বা না পড়ি, আমাদের কাছে আমরা কনজিউমের জন্য আমাদের কাছে আসে, হয়তো আমরা সেখানে আমরা ব্যক্তিগত পাঠকের নিজস্ব সত্তা থেকে আমরা সেটা পড়ি বা পড়ি না, কিন্তু সে কিন্তু ক্রমাগত ঠেলতে থাকে। সুতরাং একজন পাঠকের কাছে ক্রমাগত পৌঁছতে থাকলে তিনি 10টা পেলে যে 4টে পড়বেন না, এর কোনো মানে নিশ্চয়তা নেই আর কি। সুতরাং এই একটা সিস্টেমও আছে যে কাউকে কাউকে আদৃত করে তোলা হয়, এবং সেটা বোধহয় প্রকাশনা এবং সংবাদপত্র সাহিত্যের একটা বিজ্ঞাপনেরও কাজ।